শেষ চৈত্রের ঘ্রাণ। লেখিকা নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা ১৭। বিয়েটা গোপনীয়তার সাথে হওয়ার বাইরে কেউ আন্দাজ করতে পারেনি। কাজটা অবশ্য জেনে বুঝেই করা হয়েছে। যেখানে নতুন বরই বিয়ে করে অফিসে চলে গেছে, সেখানে বাকিরা বসে থেকে আর কী বা করবে। একথা ভেবে সারাফাত আর শাওন চৌধুরী অফিসে চলে গেল। গিন্নিরা রান্নার কাজে লেগে গেল। শীতল রুমে তাই কেউ আর ডাকলো না। সবাই যার যার কর্মে লেগে গেল। সাম্য সৃজন স্কুলে গেল না, তবে তাদের কথা, বাড়িতে কারো বিয়ে হলে পড়াশোনা চাঙ্গে তোলা ফরজ, নয়তো পড়াশোনা খুব গোস্সা করে। এই যুক্তি দাঁড় করিয়ে তাদেরকে আর স্কুলে পাঠানো যায়নি। এখন পাশে দুটো বসে বসে কার্টুন দেখছে। একটু পর পর শীতলকে ভাবি ডেকে নিজেরা খিলখিল করে হাসছে। দুবার শুধুকে কল করে বলেছে, নতুন দুলা ভাই আসার সময় পিৎজা নিয়ে আসবেন কিন্তু, নয়তো বোন দিব না। শুধু বিজি থাকায় কথা বলতে পারিনি, শুধু বলেছে, জি শালাবাবু, কেন নয়, পিঠে ছালা পেতে রেডি থাকুন। শুধু পিৎজা না, ইট পাটকেল ধুলা, কথা যা পাবো সব নিয়ে আসবো। একথা শুনে তারা একেবারে মুখ চাওয়াচাই করে বলেছে, না ভাই থাক, লাগবে না, বাইরের খাবার খাওয়া বারণ আছে। একথা বলে কল কেটে দিয়েছে। শাহাদাত চৌধুরী জরুরি কাজে বাইরে যাওয়ার জন্য বের হতেই বিছু দুটো সঙ্গ ধরল। দুজন দুপাশ থেকে ওনার আঙুল আঁকড়ে ধরলো, পা মিলিয়ে মিলিয়ে চলতে লাগলো। সঙ্গে চললো কথার ফুলঝুরি। এভাবে সায়নার শুদ্ধ আগে ওনার সাথে বের হতো। কত কি জানতে চাইতো, উনি যা বলতেন খুব মন দিয়ে শুনতো। সায়নের প্রশ্নগুলো হতো, গুলি কেমন, প্লাস্টিক নাকি লোহার, বন্দুক কিভাবে চালায়, পিস্তলের কয়টা গুলি আটে, সবচেয়ে দামি পিস্তলটার দাম কত। আর সুদের প্রশ্ন হতো, আর্মিরা মিশনে গেলে কোথায় থাকে, কি খাবার খায়, কেউ মারা গেলে লাশ কি করে, এসব। ছেলেগুলো কখন এত বড় হয়ে গেল, ভালো মন্দ বুঝতে শিখেছে এখন। একটা যুক্তি দেখালে পাল্টা যুক্তির খণ্ডন করতে শিখেছে। যুক্তিগুলো ও এমনভাবে মানায় যেন হার মানতে সক্ষম। আজকের জামাতার খেতাবও অর্জন করছে তারা। ভাবা যায়, আজ বাইরে রোদের তাপ বেশি, তাই বাড়ির গাড়ি নিয়ে বের হলেন শাহাদাত চৌধুরী, নয়তো গরমে বাচ্চা দুটোর কষ্ট হতো। তিনজন মিলে গাড়ি নিয়ে বেরিয়ে যেতেই সিমির দৌড়ে বের হলো, কারণ শাহাদাত চৌধুরী ফোন নিতে ভুলে গেছেন। ওনাকে না পেয়ে সিমিত আফসোস করে গেটের দিকে ঢুকতেই যাবে, তখন দেখা গেল ডেকে একজন ভিক্ষুক বসে আছে। পরনে ছেঁড়া শাড়ি, বয়স 60 মায়া লাগলো দেখে উনি আঁচল বাঁধা 20 টাকা নোটটা ভিক্ষুককে দিতে বৃদ্ধা মহিলা দ্বন্দ্বহীন মারিতে হাসলো। হাসি দেখে মনে হলো খুব খুশি হয়েছে। টাকাটা নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, শুদ্ধ ভাই বাড়িতে আছে মা? না চাচি, শুদ্ধ তো সেই সকালেই অফিসে চলে গেছে। আপনি কে? ঠিক চিনলাম না তো। আমি ভিক্ষুইরা খাই গো মা, ওই চাঁদপুট্টি মোড় বাড়ি। তা বাজান কখন ফিরবো জননী? রাতে ফিরবে। কেন, কিছু দরকার? আমাকে বলতে পারেন। একখানা জিনিস দেওয়ানের লিগে আইছি। শুদ্ধ বাজার হাসতে হাসতে একবার কইছিল তারে একখানা পুতির মালা আয়না দিতে। মেলাদিন পর এমন দেখলেন লিগা শহরে আইছি, তাই নিয়ে আসলাম। পুতির মালা? ও পুতির মালা কি করবে? মাগো, তা তো মুই জানি না, কইছিল তাই নিয়ে আইছি। একথা বলে বৃদ্ধ মহিলা ছেঁড়া পুটলির গিট্টু খুলে একটা পুতির মালা বের করে এগিয়ে দিলেন। কয়েক রকমের পুঁতি দিয়ে বানানো মালা, খুব সুন্দর, দামি পুঁতি দেখে মনে হচ্ছে। সিমেন্ট মালাটা হাতে নিয়ে চেয়ে জানালো, শুদ্ধ হলে দিয়ে দেবে। বৃদ্ধা ঘাড় কাত করে সম্মতি জানিয়ে পা বাড়ালো। তারপর আবার পেছন ফিরতেই অবশ্য মনে করিয়ে দেয় যেন, সিমেন্ট মাথা নাড়িয়ে বাড়িতে ঢুকে গেল। মালাটা রাখলো ওনার রুমের ড্রেসিং টেবিলের ড্রয়ারে। ভাবলো শুধু ফেরা মাত্রই দিয়ে দিবে। দুপুরে খেয়ে বিকাল অবধি ঘুমিয়ে শীতলের সময় কাটলো। অনেকদিন পর গাছে উঠেছে, কেউ যেন না দেখে, তাই সাম্যসীজনকে পাহারা হিসেবে রাখলো। তারপর পেয়ারা, তেঁতুল, কামরাঙা পেয়ে ঘাসের ওপর সমান করে ভাগাভাগি করলো। কারো কম বেশি যেন না হয়, বেশি হলে সেটা 3 টুকরো করে সমান করা হলো। রান্নাঘর থেকে লবণ এনে 3 ভাই বোন খুব মজা করে সেসব খেলো। ছাদ গড়লো, বাগানে আগাছা কাটলো, সব কাছে পানি দিল। শীতলকে পেয়ে সাম্যসীজনের মনে যেন স্বপ্নের মতো সুন্দর করে দিনগুলো কাটলো। বলা বাহুল্য, অনেকদিন পর আগের চঞ্চলরূপে ফিরে আসা এক অদম্য চেষ্টা চালালো, কারণ এটা সায়নের আদেশ যেন বাড়ির লোকদের জ্বালিয়ে মারে। এসব জ্বালাতনে অতিষ্ঠ হলে স্বর্ণের কষ্ট একটু ভুলতে পারবে। সায়ন ভাইয়ের কথা শুনে 3 ভাই বোন অক্ষরে অক্ষরে পালন করতে মাঠে নেমে পড়েছে। দিন পেরিয়ে সন্ধ্যাবেলা চৌধুরীর বাড়ির পুরুষ সদস্যতা ফিরে এলেন।
সবাইকে নিয়ে সন্ধ্যার চায়ের আড্ডা জমলো। শুদ্ধ এখনো আসেনি, তবে জানিয়েছে রাত হবে। ভিডিও কলে রুবাবার শখের সাথেও কথা হলো তাদের। তারা শীতলকে ভাবিটিকে খুব পচালো। শীতল খুব লজ্জা পেল, বিশেষ করে যখন রুবা মজা করে বলল, আরে শুদ্ধের বউ নাকি এটা। এটা শুনে লজ্জা পেলেও ভালো লাগায় মন ছুঁয়ে যাচ্ছিল। এটা শোনার জন্যই তো তার এত অপেক্ষা। অবশেষে তার নামের সাথে নাম জুড়তে পেরেছে সে। এখন থেকে আমি তো শুদ্ধর বউ, এর পরিচয় বহন করতে হবে, যে পরিচয় তার জন্য সুখের, শান্তির গর্ভে। রাত যখন 11:30, তখন শুধু বাড়ি ফিরল। হাতে থাকা দুটো খাবারের প্লেটে সিমিতের হাতে দিয়ে আরেকটা প্যাকেট নিয়ে রুমের দিকে গেল। সিমির প্যাকেট খুলে দেখে মিষ্টি আর নানা পদের খাবার। আজ সকাল থেকে শামসুজন আর সায়ন ফোন করে খুব জ্বালিয়েছে। পিছু দুটো পিৎজা আবদার করার পর সায়ন কল করে বলেছে, আরে শুদ্ধ, বিয়ে তো করলি, মিষ্টিমুখ করাবি না? মেয়র মানুষ, এত কিপটা হলে চলে? কথা শুনে সেও জবাব দিল, আমিও পারিনি, দেখি রাতে কপালে জোটে কিনা। কথা শুনে সায়ন কাশতে কাশতে গোল কেটে দিল। এরা হচ্ছে হাড়ে বজ্জাত, এদের মোক্ষম জবাব না দিলে থামবে না। সে রুমের দিকে যেতে যেতে আশেপাশে তাকিয়ে শীতলকে না দেখে হাসলো। জানতো শীতলকে আপাতত তার ধারে কাছেও পাওয়া যাবে না, বিশেষ করে সকালের কথা বলাটার জন্য। এদিকে সবাই মিষ্টি খেতে শুরু করেছে। সীতারা কিছু একটা ভেবে একটি বাটিতে বেশ কয়েকটা মিষ্টি শীতলের হাতে ধরিয়ে বলল শুদ্ধকে দিয়ে আসতে। শীতল কিছুক্ষণ মুখ কাচুমাচু করে না যাওয়ার জন্য গুই করতে লাগলো, কিন্তু কাজ হলো না। দেখে শাড়ির কুচি শক্ত করে ধরে রুমের দিকে এগোলো। দুপুরে 3 পিস পরেছে, অথচ কত রিল্যাক্স লাগছিল তার। কিন্তু কিছুক্ষণ আগে সীতারা ধরে পেতে শাড়ি পরে দিল। সবার সামনে শাড়ি পরে ঘুরঘুর করতে লজ্জা লাগছে তার। কিন্তু মেঝে মা শুনল না, বরং বেহায়ার মতো কি সব বলে খিলখিল করে হেসে উঠল। শুদ্ধ ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়েছে, কেবল সে তো লুকি মেরে বলল, শুদ্ধ ভাই আসবো? না। কেন? হাজবেন্ডে কি বলে ডাকতে হয় সেটা শিখে তারপর আসবি। পরের বার শিখে আসবো, এখন একটু আসি। একথা বলে পারমিশন অপেক্ষা করলো না। শাড়ি পরে হড়বড় করে ঢুকতে গিয়ে একবার হোঁচট খেলো। তারপর মিষ্টির বাটি এগিয়ে দিয়ে বলল, নিন আপনার বিয়ের মিষ্টি খান। আমার বিয়ে? হুম, সবাই তো তাই বলছিল, এটা নাকি আপনার বিয়ের মিষ্টি। বিয়েটা আমি গাছকে করেছি নাকি মানুষকে? আমাকে। তাহলে আমাদের বিয়ের মিষ্টি বলা উচিত। যাই? যাই। শীতল কথা বাড়ালো না। এখান থেকে পালাতে পারলে বাঁচে সে। শুধু 2 পা পিছিয়ে গিয়ে শীতলের আপাতমস্তক দেখে ভ্রু কুঁচকে বলল, আর জামা কাপড় নাই? সব দান করে দিয়েছিস? মেঝেমা জোর করে পরিয়ে দিল আর বলল যে, কি বলল? বলল রোজ রাতের জন্য শাড়ি পরি, শাড়ি পরলে বরদের মন ভালো থাকে। একথা বলতে না বলতেই শুধু আচমকা তাকে পেছন ঠেলে দেওয়ালের সাথে চেপে ধরল। শরীরের সাথে শরীর লাগে খুব কাছাকাছি দাঁড়িয়ে ব্রু নাচিয়ে বলল, তার মানে তুই আমার মন ভালো করতে এসেছিস? না না, মিষ্টি দিতে। শুধু বৃদ্ধা আঙুল দিয়ে শীতলের ঠোঁটের কোণে লেগে থাকা মিষ্টির ঝোলটুকু মুছে ফেলল। আমার আগে মিষ্টির থেকেও মিষ্টি খেয়েছিস? শীতল নাবোধক মাথা নাড়িয়ে পরক্ষণে হ্যাবদাক মতো নাড়ল। অর্থাৎ খেয়েছে। শুধু জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে শীতলের ঠোঁটের দিকে এক দৃষ্টি ফেলতেই শীতল চট করে হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট ঢেকে ফেলল। কেন করলাম জানি না, তবে করে নিজেই লজ্জা পেল। তখন শুধু বলল, তা এত কাঁপছিস কেন? হুম, ভয় পাচ্ছিস? ভয় নেই, হাতটা সরা। বেশি কিছু করবো না, শুধু আমার ভাগের মিষ্টিটা চুরি করার হয়েছে, তো ঠোঁটের মিষ্টিটা ভাগাভাগি করে নেব। একথা শুনে মাত্র শীতলের চোখ বড় বড় হয়ে গেল। তাকাতেই শুদ্ধের গাল ধরে ওটা দখল করে নিল। এই প্রথম পুরুষালী ঠোঁটের ছোঁয়ায় কাঁপতে লাগলো সে থরথর করে। তাকে ভয়ে কাঁপ থেকে শুধু সেকেন্ডের ব্যবধানে সরে গেল। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, শ্বাস ছাড়, নয়তো মরে যাবি। একথা বলে আয়নায় নিজেকে দেখে চুল প্যাশ প্যাক করে নিল এবং চলতে গেল। ভাবখানা এমন যে কিছু জানে না সে কিছুই করেনি। সে যাওয়ার বেশ কিছুক্ষণ পর শীতল নিজেকে সামনে নামালো। তারপর শুদ্ধের ধারের কাছেও ঘেঁষল না। চুপসানার মুখ নিয়ে চোরের মতো নিজেকে লুকিয়ে রাখলো। অজানা আতঙ্ক মিয়ে গেছে সে। এতদিন শুদ্ধকে সে নানাভাবে জ্বালিয়েছে, মজা করেছে, কত কথা বলেছে, আগ বাড়িয়ে কাছে গিয়েছে, চুমু খেয়েছে, কিন্তু শুদ্ধ থেকে ঠান্ডা জলের মতো নিস্তব্ধতা পেয়েছে। না নিজের অসঙ্গত কিছু করেছে, আর না অ্যাডাল্ট কথাবার্তা বলেছে। কিন্তু বিয়ের পর অফিসে যাওয়ার আগে যা বলেছে সেটা হজম করতে বেগ পেতে হচ্ছে তাকে। কি করবে?
এসব শুনে অভ্যাস নেই তো তার। সারাদিন এসব নিয়ে না ভাবলে এখন অজানা আতঙ্ক, লজ্জা আর ভয়ে মুখটা ফাটা বেলুনের মতো চুপসে রইল তার। রাতের খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে সে যে যার রুমে শুতে চলে গেল। তিন যা রান্নাঘরে কাজ গুছিয়ে নিলে সীতারা গাল খাকিয়ে দিয়ে দুই চাকির কাছে ডাকলো। তারপর উকি মেরে একবার ড্রয়িং রুমে তাকিয়ে নিচু স্বরে বলল, ছেলে মেয়ে দুটো পছন্দ করে বিয়ে করলো, তাদের সুখে আমরা সুখী, কিন্তু পাশাপাশি রুমে থাকে দুজন, আগুন আর কি পাশাপাশি রাখতে নেই। তাছাড়া আজ যেহেতু বৈধতা পেলেও তাহলে। এটুকু বলে একটু কেশে সীতারা বলল, না হয় আর কি বলি, মেঝো, শীতলকে শুদ্ধ রুমে রেখে আয়। বিয়ে যখন হয়েছে তখন আলাদা রুমে থাকার দরকার কি? তাছাড়া ওদের মাঝে মনোমালিন্য চলছে, সেটা কাটানো দরকার। সিমিন এই ব্যাপারটা আর কথা বাড়ালো না, বড় যা বলল সম্মতি জানিয়ে চলে গেলেন। মা হয়ে আর কি বলবেন, মেয়ে ছোট, এন তেন বলা সাজে, আর বললে শুদ্ধ পাল্টা জবাব দিলে লজ্জায় অন্ত থাকবে না। মোদ্দা কথা, আগের দিনের মতো বাসরাতের ব্যাপারে ছেলে মেয়েদের জ্ঞান দিতে হয় না, এরা আগে থেকেই সব জেনে বসে থাকে। সীতারা আর সিমিত কথা শেষ করে চলে গেল। সীতারা মুখ টিপে হেসে ড্রয়িং রুম ত্যাগ করলো। সাম্য, সৃজন, শীতল, সায়ন আর শুধু টিভিতে অ্যাকশন মুভি দেখছিল। উনি সাম্য সৃজনকে ঘুমাতে পাঠিয়ে তাকালো সায়নের দিকে। সায়ন কিছু বুঝে আড়মোড়া ভেঙে চলল নিজের রুমের দিকে। সে গেলে সিরাত এবার শীতলকে বলল, চল তোকে রেখে আসি। শীতল বোকা বোকা চোখে তাকে জিজ্ঞেস করলো, কোথায়? শুদ্ধের রুমে। একথা শুনে শীতল মুখ কাচুমাচু করে মাথা নিচু করে নিল। এতক্ষণ এই ভয়টাই পাচ্ছিল, কিন্তু কিছু বলা তো আর যাবে না, বলে তো আর বাঁচতে হবে না। তাই মিনমিন করে বলল, রেখে আসতে হবে না, তুমি যাও, আমি যেতে পারবো। সত্যি তো? হুম। মেয়েটা আর লজ্জায় না ফেলে সে চলে গেল। উনি যেতেই শীতল উঠে দাঁড়ালো আর চোখে একবার সূর্যের দিকে তাকিয়ে কুচি উঁচু করে ধরে প্রাণপণে দৌড় লাগালো। উদ্দেশ্য নিজের রুমে গিয়ে দরজা আটকে খাপটি মেরে বসে থাকা। পরেরটা না হয় পরে ভাবা যাবে। শুধু তাকে দৌড়াতে দেখে প্রথমে কিছু বুঝলো না, পরে চট করে মাথায় ক্লিক করলো। তার বউ হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। এবার সেও দ্রুত টিভি অফ করে শীতলের পেছন ছুটতে লাগলো। তাকে আসতে গিয়ে শীতল দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে রুমের দরজায় পা রাখতে বিক্ষুব্ধ গতিতে একটি হাত শাড়ির আঁচল টেনে ধরলো। বুক থেকে আঁচল সরার আগে শাড়ি আঁকড়ে ধরে হাঁপাতে লাগলো। শুদ্ধ হাঁপাচ্ছে। লাস্ট কবে দৌড়েছে মনে পড়ে না তার। সে হাঁপাতে হাঁপাতে বলল, নিজে যখন কাছে আসিস তখন তো আমি কিছু বলি না, তাহলে আমি ধরতে গেলে পালাস কেন? কি করেছে আমি? কিছু তো করিনি, তাহলে এমন কেন করছেন? একথা শুনে শুদ্ধ শাড়ির আঁচল সাথে প্যাচ টেনে নিল। শীতল ছিটকে গিয়ে ধাক্কা খেল তার বুকে। সে শীতলের থুতনি ধরে মিটমিটি করে হাসতে হাসতে বলল, বিয়ের আগে যে রুমে যাওয়ার জন্য মাঠ ভাতিস, মার অব্দি খেয়েছিস, আর সেই রুমে যেতে ভয় কিসের? মিসেস সোয়েব, আর চুপি চুপি যাচ্ছিস না, বৈধভাবে অধিকার নিয়ে যাচ্ছিস, তাহলে তো ভয় কিসের? শীতল মুখ কাচমাচু করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। একরাশ লজ্জায় মুখ লাল হয়ে উঠেছে। তার রক্তলাঙা মুখ দেখে শীতল ঘুরিয়ে পেঁচিয়ে থেকে তার কানে কানে বলল, কে যেন বলেছিল আমার সমস্যা আছে, বউ থাকবে না, আমার নামে কলঙ্ক মাখবে, সর্বনাশের এর চিপাগলি গুতে যাবে, আমার শরীরের এর প্রেমের জীবনে ছড়াবে, আরো কত কি। সেসব কথার ভিত্তিতে আজকে আমার পরীক্ষা দেওয়ার দিন, রাইট? তাহলে পালিয়ে যাওয়ার পয়তারা কেন শুনি? একথা শুনে শীতল নিজেকে ছাড়ানোর বিধার চেষ্টা করে অভিমানী সুরে বলল, আমি যাবো না ওই রুমে। কেন? কেন যাবো? বউ সাজালাম না, ফুল দিয়ে রুম সাজানো হলো না, আমি কি এতটা ফেলনা নাকি? তার অভিমানী সুরে কথা বলাগুলো শুনে শুদ্ধ ভ্রু কুঁচকে তাকালো। এখনই তো লজ্জায় ডুবে মরছিল, কোথায় গেল লজ্জা? শীতলের আবদার শুনে ভীষণ হাসি উঠল। তবে কোনো মতে হাসি আটকে বলল, শাড়ি পরে তো দেখতে বউই লাগছে, কিন্তু ফুল ছাড়া বাসর করা যায় না, এটা কে বলল? যাই না, তবে এসব না পেলে রুমে যাব না, ব্যাস। ঘটা করে বউ সাজতে চাইলে অপেক্ষা করতে হবে, পারবি? পারবো। না সাজলে হয় না? না। আর কত ধৈর্যের পরীক্ষা নিবি? একটু কি মায়া হয় না আমার উপর? ক্রুজে ফিরে আসার সময় মনে ছিল না? এখন আসছে মিষ্টি কথায় মন ভোলাতে। ভুলছে না আমি এসবে। বউ আমি সাজবই। সত্যি যাবি না? না। বিশেষ বিবেচনা না করে হ্যাঁ বলা যায় না। শীতল বহু কষ্টে হাসি আটকানো অন্য তাকিয়ে থমথম সুরে বলল, না। এ কথা শুনে শুধু দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। রাত অনেক হয়েছে বিধায় শুয়ে পড়ল। চোখে কেবল ঘুম ঘুম ভাব। তখন কেউ রুমে এলো, দরজা আটকালো। তারপর বুকের উপর থাকা হাতটা সরিয়ে আদুরে বিড়ালছানার মতো বুকের উপর ভেতর ঢুকে গেল যেন। শুধু কেবল মৃদু হাসলো। তখন শীতল ভীষণ প্রিয় গন্ধটা নিশার সাথে টেনে টেনে নিল। বলল, পুরুষ মানুষ বিয়ে করে রাতে একা ঘুমাতে ভয় পায়,
তা আমি শুধু কাউকে ভয় পাওয়ার থেকে রক্ষা করতে এসেছি। নয়তো কারো কাছে আসার জন্য আমি মর যাচ্ছি না। শুধু এবার শব্দ করে হেসে উঠল। সচরাচর তাকে এভাবে হাসি দেখা যায় না। শীতল মাথা তুলে ঠোঁটের হাসি এঁটে মুগ্ধ চোখে তাকিয়ে দেখল তার বিশুদ্ধ পুরুষকে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধ হাতের বাঁধন শক্ত করে মাথায় চুমু এঁকে জড়িয়ে নিল তার বুকের সাথে।